মিয়ানমারে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ সহ মানবিক প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান ডক্টর মোহাম্মদ ইউনূসের। সংকট সমাধানের ৭ দফা প্রস্তাব উপস্থাপন। 100,000 or 150,000 Rohingyas around him, giving them hope that the world is with them and help them to go back their home. ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। কাল চূড়ান্ত তালিকা প্রকাশ। ভোটের লড়াইয়ে আলোচনায় জুলাই আন্দোলনে ভূমিকা রাখা নারীরা। পুরুষ নেতৃত্বের পাশাপাশি নারীরাও নেতৃত্বে আসে। প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের, তখন আসলে সব ডানপন্থী এবং গুটিগত মধ্যপন্থী দলগুলো যে সব দলমত নির্বিশেষে এক হতে পারেন, এটি আমাদের নারীদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জের বিষয়। জনগণ নির্বাচনমুখী হলে কমে আসবে সমস্যাও, মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকার আদালতে হাজির। যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চাইবে সিআইডি। সুশাসন প্রতিষ্ঠায় সংশোধন হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। কমবে পারিবারিক আধিপত্য। শৃঙ্খলা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছার তাগিদ। চট্টগ্রামে নজিরবিহীন ঘটনা। সরকারি স্কুলের মাঠ বিক্রি করে দিয়েছে একটি চক্র। ফাঁস হয় নামজারি করতে গিয়ে। দখল হয়ে যাচ্ছে, সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না। দখল নেওয়ার জন্য যিনি চেষ্টা করতেছেন, সেটা নামজারি করার ব্যাপারেও আমাদের কোডের একটা নিষেধাজ্ঞা আছে। সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে চলে যাওয়ার, সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। রোহিঙ্গাদের জাতিগত নিধন থেকে রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য মানবিক মর্যাদা সম্পন্ন প্রত্যাবাসন, নির্যাতন বন্ধ সহ রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাবও দিয়েছেন। রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে শুরু হওয়া ৩ দিনের অংশীজন সংলাপের মূল অধিবেশনে এসব প্রস্তাব দেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের জাতিগত নির্মূলের ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো নৈতিক দায়িত্ব। রোহিঙ্গাদের মৌলিক চাহিদা নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। এ সময় জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, দেশ এখন স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের ক্ষণ ঘোষণা করা হচ্ছে। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেন, রোহিঙ্গাদের একটি দল বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম বলেন, রোহিঙ্গা সমস্যার কারণে মাদক ও মানব পাচার সহ ট্রান্স বর্ডার ক্রাইম আঞ্চলিক ঝুঁকি তৈরি করছে। কক্সবাজারের ইনানির একটি হোটেলে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনের এই সম্মেলন। We hope we can work out a solution to the Rohingya problem, to let them go back to their own home. Rohingya issue and its sustainable resolution must be kept alive on the global agenda as they need our support until they return home. In that spirit of solidarity, during the last Ramadan in March this year, the Secretary General of the United Nations, Antonio Guterres, and I joined with over 100,000 Rohingyas in an iftar in Cox's Bazar, as I mentioned before. ৮ বছর পেরোলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গা নেতা ও বিশেষজ্ঞরা বলছেন, সুস্পষ্ট পরিকল্পনার অভাব আর অভ্যন্তরীণ সমন্বয়ের ঘাটতি মূল অন্তরায়। ফলে দুর্বল হয়েছে মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক, কাজে লাগানো হয়নি আন্তর্জাতিক চাপও। রোহিঙ্গা ও বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে রিয়াজ রায়হানের ধারাবাহিকের আজ থাকছে ৩য় পর্ব। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। উখিয়ার বালুখালীর একটি ক্যাম্প। কথা হচ্ছিল রোহিঙ্গা নেতা সাইদুল্লাহর সঙ্গে। দেশে না ফিরতে পারার আক্ষেপটা দীর্ঘ হচ্ছে দিনকে দিন। ইন্টারন্যাশনাল কমিউনিটি কি সেফ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে কি না, ইয়ান উইল দ্য কোয়েশ্চেন। গরদ্দতি গেলে এখন রিপার্টেশন হইব, নদতি গেলে যদি সেফ আর সিকিউরিটি ইনচুয়ার নদতি গেলে যাইবান হরে
তিনি স্পষ্ট করে প্রশ্ন তুললেন, ফেরত না পাঠানোর দায় কতখানি বাংলাদেশের? গুলদে স্টেট অ্যাক্টর আর গুলদে নন স্টেট অ্যাক্টর আরা জিহত আসি ইয়ান হইল কান স্টেট ইয়ানি গো নন স্টেট অ্যাক্টর লইরে কমিউনিকেট করা, কম্প্রোমাইজ করা, নেগোসিয়েশন করা, ডায়ালগ করা, ইয়ান কি ল এলো করে ইয়ান হইল কোয়েশ্চেন মার্ক। আই হ্যাভ নো আনসার। মিয়ানমারের ভূ রাজনীতি, আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন নির্দিষ্ট পরিকল্পনা আর সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় না থাকার কারণেই ৮ বছরেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন। 2017-তেও কিন্তু এবার মানে আই ওয়াজ অলসো ইনভলভ ইন দিস ইয়েতে। আমি বারবার বলছি কি আপনাদের হোয়াট ইজ দ্য পলিসি, আমরা কি করব, লেটস স্পেল আউট দ্য পলিসি। আগে একটা বলতে হবে কি দে মাস্ট গো ব্যাক। আসার পরে মানে আমরা যেই ডিলটাই করি না কেন, ইট মাস্ট বি কোনো বায়োল্যাটারাল ডিল করতে মানা করেছিলাম। জাতিসংঘের মহাসচিবকে একজন কেউ জিজ্ঞেস করেছে হোয়াই ইউ আর হিয়ার বাই নট গোয়িং টু নেপিডো? এনগেজ দেম, তাদেরকে এনগেজ করো, তাদের বলো এই মানুষগুলি তোমাদের মানুষ, তোমরা বাংলাদেশে পাঠিয়েছ, এখন বাংলাদেশের মানুষগুলোকে তুমি ফেরত নাও। এই যেটা হ্যান্ডস অফ ডিপ্লোমেসি, আপনার মিলিটারি অ্যাজ ওয়েল এস সিভিল দুটাই বলেন, আপনি রাষ্ট্রদূতও নাই, আপনার ডিফেন্স অ্যাডভাইজারও নেই, তাহলে আমি সেখানে কি করে আগাবো? কি আশার উপর আমি এখন বসে আছি? রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল বটে, কিন্তু তা খুব একটা কাজে আসেনি। পরিকল্পনার ঘাটতির কথা স্বীকার করলেন খোদ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারও। পলিসির দিক থেকে আমাদের এমন কোনো পলিসি তৈরি হয়নি রোহিঙ্গা বা প্রত্যাবাসন বিষয়ে। কিছু চুক্তি বা অ্যারেঞ্জমেন্ট স্বাক্ষর হয়েছে দুই দেশের মধ্যে, বাট আমাদের নিজস্ব সেরকম কোনো পলিসি তৈরি। ফেরত না যাওয়ার এই স্থবিরতায় ক্যাম্পে প্রতিদিনই বাড়ছে জনসংখ্যা, বাড়ছে চাপও। সব পক্ষের জন্যই যা হয়ে উঠছে দুঃস্বপ্ন। বিশেষজ্ঞদের সঙ্গে রোহিঙ্গা নেতারাও একমত। তারা বলছেন প্রত্যাবাসনের ক্ষেত্রে এখন সবচেয়ে জরুরি দুটি বিষয়, তার মধ্যে প্রধানতম হচ্ছে বাংলাদেশ সরকারের একক নীতি, যে নীতিতে প্রত্যাবাসনের কোনো বিকল্প থাকবে না, আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়। যদি সেটি সম্ভব হয় তাহলে এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া, সেটি দেরিতে হলেও শুরু করা সম্ভব বলে মনে করেন রোহিঙ্গা নেতা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, বালুখালী, উখিয়া, কক্সবাজার। রোহিঙ্গা সংকটের ৮ বছর নিয়ে কূটনৈতিক মিশনগুলো যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে মিয়ানমার সামরিক বাহিনীর কর্মকাণ্ডের কারণে রোহিঙ্গাদের বাস্তুচ্যুতির বিষয়টি স্মরণ করা হয়। যৌথ বিবৃতিটিতে বলা হয়, বর্তমানে ১১ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। এছাড়াও নতুন আগমনকারীরা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। বলা হয়, বাংলাদেশের অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীরা তাদের ঘরে ফিরতে চায়। বিবৃতিতে সামরিক শাসন ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত ক্রমবর্ধমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানানো হয়। বলা হয়, ৮ বছর পরও আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ও বাংলাদেশের পাশে অটলভাবে দাঁড়িয়ে আছে। কূটনৈতিক মিশনগুলো এই সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস বিবৃতিতে এই প্রশংসা করা হয়। এতে বলা হয়, মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে সহিংসতার শিকার রোহিঙ্গারাও রয়েছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র থমাস টমি পেগুট বলেন, বাস্তুচ্যুত এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের সরকারের প্রশংসা করছে যুক্তরাষ্ট্র। সামরিক জান্তার নির্যাতন থেকে বাঁচতে 2017 সালের পর থেকে বাংলাদেশে আশ্রয় নেন প্রায় 13 লাখ রোহিঙ্গা। কক্সবাজারে রোহিঙ্গাদের নিয়ে 3 দিনের আন্তর্জাতিক সংলাপে আজ বক্তব্য রেখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বিষয়ে আরো জানবো, আমার সহকর্মী রিয়াজ রায়হান সেই খবরগুলো রাখছেন। রিয়াজ, সংলাপে কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেল এবং প্রধান উপদেষ্টার প্রস্তাবনাগুলোর বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। সংলাপটি হচ্ছে মূলত এর পরবর্তীতে জাতিসংঘে যেটি নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 30 সেপ্টেম্বর, সেই সম্মেলন এবং কাতারের দোহায় যেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেই দুটি সম্মেলনে মূলত কী নিয়ে আলোচনা করা হবে, রোহিঙ্গাদেরকে কীভাবে প্রত্যাবাসন করা হবে, তারা কী ধরনের সমস্যাগুলোর মুখোমুখি হচ্ছেন, এখন আরাকানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কীভাবে উত্তরণ করা যায়, সেখানে সামরিক জান্তা, রাখাইন এবং
আরাকান আর্মি, এই 3 গোষ্ঠীর নির্যাতনে যেভাবে রোহিঙ্গারা প্রতিনিয়ত বাংলাদেশে প্রবেশ করছে বা ঘর ছাড়া হচ্ছে, সেটিকে কীভাবে নির্মূল করা যায় বা সেটি কীভাবে বন্ধ করা যায়, সেসব বিষয়ে মূলত এই যে প্রস্তাব বা উপায় খুঁজে বের করার জন্য এই যে সম্মেলন, সেই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি চায় বা আন্তর্জাতিক সম্প্রদায়কে যদি অব্যাহত চাপ সৃষ্টি করা না যায়, তাহলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা জটিল হয়ে উঠবে এবং যদি সেটি করতে হয় তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে এবং সেটি তিনি সেই আহ্বানই করেছেন আন্তর্জাতিক দাতা গোষ্ঠী থেকে শুরু করে বেসরকারি সংস্থা যারা রয়েছেন এখানে উপস্থিত, UNHCR এর সহকারী হাইকমিশনার তিনি ছিলেন সহ তারা সবাই তিনি একটি কথাই বলছেন যে রোহিঙ্গাদেরকে বাংলাদেশে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছিল, কিন্তু আসলে এটি অনেক দিনের পর দিন করা সম্ভব না বা তাদেরকে আশ্রয় দেওয়াটা সম্ভব না। এখানে মানবিক বিপর্যয় দেখা দিতে পারে সামনে, কারণ তাদের খাদ্য সহযোগিতা থেকে শুরু খাদ্য সহায়তা যেগুলো ছিল সেগুলো কমে আসছে অনেক ক্ষেত্রে। সুতরাং এই যে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ার আগেই তাদেরকে ফেরত যাওয়া বা তাদেরকে এখন যে জীবন আছে সেই জীবন থেকে তাদের নিজ দেশে গিয়ে নিজ ভূমিতে ফিরিয়ে দেওয়া, তাদের নাগরিকত্ব দেওয়া, মর্যাদাপূর্ণ এবং মানবিক মর্যাদা সম্পূর্ণ প্রত্যাবাসন যেটি সেটি তারা চান এবং সেই জন্যই আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপরে মূলত 2টি সেশন রয়েছে, আমি শেষ করছি। 2টি সেশন রয়েছে, একটি হচ্ছে মূলত তাদেরকে কীভাবে মানবিক মর্যাদা মানবিক সহায়তা কীভাবে দেওয়া যায়, পাশাপাশি যেই 2টি বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আন্তর্জাতিক বিচার আদালত, সেখানে রোহিঙ্গাদের উপর যে নির্যাতন সেটিকে যারা অভিযুক্ত তাদের বিচার কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে 2টি সেশন রয়েছে আজকের দিনে। 2টি সেশনের খবর আপনার মাধ্যমে জেনে নেব। ধন্যবাদ আপনাকে রিয়াজ। ডাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ। নির্বাচনে ছাত্রদলের প্যানেলে জায়গা পায়নি এমন প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিচ্ছেন। এছাড়াও অনেকেই প্রত্যাহার করছেন। কাল মঙ্গলবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। 38তম ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9 সেপ্টেম্বর। এবারের ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও প্রত্যাশা। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে আলোচনা। হল, গ্রন্থাগার থেকে শুরু করে ক্যাম্পাসের সব জায়গাতেই আলোচনায় কারা পাবেন ডাকসুর নেতৃত্ব। কাল চূড়ান্ত তালিকা প্রকাশের পর শুরু হবে আনুষ্ঠানিক প্রচারণা। এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘন সহ পাল্টাপাল্টি নানা অভিযোগ করছেন প্রার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ওয়েবসাইটে ভোটার তালিকা প্রদর্শন বন্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কেবল সংশ্লিষ্ট হল ও দপ্তরগুলোর জন্য চূড়ান্ত ভোটার তালিকা উন্মুক্ত থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আনুগত্যর বহিঃপ্রকাশ হিসেবে সংগঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এবং সাদরে গ্রহণ করে আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা এই ব্যাপারটা তো ওনারা দেখবেন, মাঠ পর্যায়ে ওনাদের কর্মী থাকবেন, কিন্তু এরকম কোনো কিছুই দেখতেছে না। আসলেই ওনারা প্রশ্নের জবাব দিতে পারছেন না। মোটামুটি বর্তমান যে পরিস্থিতি তাতে মনে হচ্ছে যে ওনারা কোনো বিশেষ দলকে সুবিধা দিচ্ছেন কিনা আমার প্রশ্ন থেকেই যায়। দর্শক, আজকের দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি জানার চেষ্টা করবো আমার সহকর্মী আলামিন হক অহন সেখানে রয়েছেন। অহন, মনোনয়নপত্রের প্রত্যাহারের আজ শেষ দিন, এখন পর্যন্ত কি হলো ক্যাম্পাস জুড়ে, সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শেষ দিন এবং মনোনয়ন প্রত্যাহারের যে সময়সীমা দুপুর 1টা ইতিমধ্যেই সেটি শেষ হয়ে গেছে এবং আপনি জেনে থাকবেন যারা মনোনয়ন প্রত্যাহার করছেন তাদের অধিকাংশই ছাত্রদলের কর্মী, সমর্থক, শিক্ষার্থী এবং একটি নির্দেশনা দেওয়া হয়েছিল তাদেরকে দলের পক্ষ থেকে যে প্যানেল তারা নির্ধারণ করেছেন এই প্যানেলে যারা জায়গা পাননি তারা যেন মনোনয়ন প্রত্যাহার করে নেন। দলের প্রতি আনুগত্য থেকেই তারা মনোনয়ন প্রত্যাহার করছেন। আমি এখন কার্জন হলে আছি, আমি সেখানকার দৃশ্য একটু যদি দেখাই। যারা প্রার্থী আছেন তারা আসছেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। কুশল বিনিময় করার পর গণমাধ্যমের সঙ্গে কথাও বলছেন, পাল্টা অভিযোগ জানাচ্ছিলেন। কিছুক্ষণ আগে শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের যারা প্রার্থী আছেন তারা কিছুক্ষণ আগেও কথা বললেন, অভিযোগ জানিয়েছেন। বিশেষ করে ছাত্রদলের প্রতি অভিযোগ তাদের আছে এবং শিবিরকে নিয়ে নানানভাবে কুৎসা রটানো হচ্ছে বলে তারা দাবি করছেন এবং তারা বলছেন যদি যথোপযুক্ত প্রমাণ থাকে সেই বিষয়ে যেন মামলা করা হয়, সাইবার বুলিং যেন না করা হয়। অর্থাৎ সাইবার বুলিং নিয়ে আমরা দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো সবসময় সোচ্চার থাকে, সেই বিশ্ববিদ্যালয়ে যেন সাইবার বুলিং না হয় সেই কথাগুলো তারা বলছেন। একই সঙ্গে সেই অভিযোগ আবার গতকালও আমরা দেখেছি ছাত্রদলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সাইবার বুলিং করা হচ্ছে, নানান ট্যাগ দেওয়া হচ্ছে, অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ। এই নিয়ে এখন জমজমাট ডাকসু নির্বাচনের পরিবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়
বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা আছেন অপেক্ষায় আছেন, প্রায় 40,000 ভোটার, তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান এবং এতে যেন কোনো কেউ জল ঘোলা না করে, পরিবেশ যেন সুশৃঙ্খল থাকে, সেই দাবি সাধারণ শিক্ষার্থীদের। অনেক ধন্যবাদ আপনাকে। এবার ডাকসু নির্বাচনে প্রার্থী মনোনয়নে জুলাই আন্দোলনের ভূমিকাকে প্রাধান্য দিয়েছে প্যানেলগুলো। সেই সাথে আলোচনায় আন্দোলনের সক্রিয় ভূমিকা রাখা নারীদের বেশ কয়েকজন। ডাকসুতে রেকর্ড সংখ্যক প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারাও। জুলাই পরবর্তী দেশ সংস্কারে অবহেলিত হলেও এখন তারা আলোচনায়। এই প্রার্থীদের অবস্থা আর চ্যালেঞ্জগুলো জানাবেন সুমাইয়া ঐশী। জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল অভূতপূর্ব। রক্তক্ষয়ী সেই আন্দোলনে নারীদের অদম্য সাহসে অবাক হয়েছিল আওয়ামী লীগ সরকারও। তবে জুলাইয়ের পর দেশ গোছানোয় কতটা জায়গা করে নিতে পেরেছে নারীরা? সামনেই ডাকসু নির্বাচন, এর মধ্যে উৎসব মুখর পরিবেশ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। প্রকাশিত হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। সেই তালিকায় নারীদের অবস্থানের দিকে একটু চোখ রাখা যাক। ৩৮তম ডাকসু নির্বাচনে প্রাথমিক তালিকায় নাম এসেছে ৪৬২ জনের। আত্মপ্রকাশ করেছে ৯টি প্যানেল। ২৮ সদস্যের এসব প্যানেলের সবচেয়ে বেশি সংখ্যক নারী আছেন বামপন্থী প্রতিরোধ পর্ষদ প্যানেলে ১২ জন, আর সবচেয়ে কম সংখ্যক নারী আছেন ছাত্র অধিকার পরিষদ প্যানেলে। শুধুমাত্র প্যানেলগুলোতে নারীর সংখ্যা ৪১। এর বাইরে স্বতন্ত্র হিসেবে লড়ছেন অনেকে। নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে প্রবলেমগুলো দেখি এবং ফেস করি, সেগুলো কিন্তু পুরুষেরা দেখে না। তো আমি চিন্তা করব যে পুরুষ নেতৃত্বের পাশাপাশি নারীরাও নেতৃত্বে আসুক। এবার ভিপি, জিএস ও এজিএস এই ৩ শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ নারী প্রার্থী। ৯টি প্যানেলের মোট প্রার্থী ২২৪ জন। তাদের মধ্যে নারীর সংখ্যা মাত্র ৪১। সাইবার বুলিং সহ নানামুখী চ্যালেঞ্জ নিয়েই সামনে লড়ে যাচ্ছেন নারীরা। অ্যাপ্রিসিয়েশন খুবই কম, খুব চেনা জানা মানুষ ছাড়া আসলে, এবং এমনভাবে সেশন নিয়ে শেমিং করা হচ্ছে বা অ্যাপিয়ারেন্স নিয়ে শেমিং করা হচ্ছে, কিংবা নানান রকম যেই মিথ্যা ট্যাগ দেওয়া হচ্ছে। এবং প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের, তখন আসলে সব ডানপন্থী এবং গুটিগত মধ্যপন্থী দলগুলো যে সব দলমত নির্বিশেষে এক হতে পারেন, এটি আমাদের নারীদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জের বিষয়। অনলাইন মাধ্যমে তো আসলে মেয়েদের নানান ধরনের বুলিং হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। এটারই একটা পর্ব, একটা ধারাবাহিকতা আসলে এই নির্বাচনকারী সময় চলছে। তবে আমাদের কাছে যেটা মনে হয় যে প্রশাসন যদি একটা কঠোর অবস্থানে যায়, তাহলে এই সাইবার বুলিং হ্যারাসমেন্ট নিয়ে একটা ব্যবস্থা নেওয়া সম্ভব। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত ডাকসু অনুষ্ঠিত হয়েছে ৩৭ বার। এরই মধ্যে নারী ভিপি নির্বাচিত হয়েছেন মাত্র ২ জন। ৬০ থেকে ৬১ শিক্ষাবর্ষের নির্বাচনে প্রথম নারী ভিপি হন বেগম জাহানারা আক্তার। সবশেষ ১৯৬৬ থেকে ৬৭ শিক্ষাবর্ষে নারী ভিপি নির্বাচিত হয়েছিলেন মাহফুজা খানম। এবারও ভিপি পদে লড়ছেন ২ নারী প্রার্থী। তাদের মধ্যে কেউ যদি এই পদে নির্বাচিত হন, তবে ডাকসু সাক্ষী হবে আরও এক নতুন অধ্যায়ের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তির দ্বিতীয় দিনের শুনানি চলছে। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ অন্য নির্বাচন কমিশনাররা শুনানিতে উপস্থিত আছেন। দিনব্যাপী ২০টি আসনের সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শুনানি হবে। দুপুর পর্যন্ত সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের ৭টি আসনের খসড়া সীমানার উপর আপত্তি নিয়ে শুনানি হয়েছে। সীমানার খসড়া গেজেটের পক্ষে বিপক্ষে দাবি আপত্তির শুনানির পর আপিলকারীরা সাংবাদিকদের নিজ নিজ অবস্থান ব্যাখ্যা করেন। বিকেলে ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের ১৩টি আসনের শুনানি হবে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন আমার সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, আজকের শুনানির বিষয়ে কবে নাগাদ সিদ্ধান্ত হতে পারে, কি খবর রয়েছে আপনার কাছে? শুনানির বিষয়ে যে সিদ্ধান্ত, সে সিদ্ধান্তটি আসলে এই যে কয়েকদিন শুনানি চলবে, 4 দিনের যে শুনানি যে প্রক্রিয়া আছে, সে শুনানি চলার পর পরবর্তীতে আমরা নির্বাচন কমিশন থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত পাবো। তবে তার আগ পর্যন্ত যে কয়েকদিন শুনানি চলবে, তার মধ্যে আসলে তারা
মহামান্য নির্বাচন কমিশন যারা রয়েছে, কমিশনাররা যারা রয়েছেন, তারা হচ্ছে বিভিন্ন দাবি এবং আপত্তি তারা শুনবেন, বিবেচনা করবেন এই বিষয়ে, এবং এরপর তাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত তা পরবর্তীতে গ্যাজেট আকারে প্রকাশিত হবে। তবে তার আগ পর্যন্ত তারা গণমাধ্যমের সাথেও এই বিষয়টি নিয়ে চূড়ান্তভাবে কোনো কথা বলছেন না। অর্থাৎ শুনানি প্রক্রিয়ার এই শুনানি পুরোপুরি শেষ হওয়ার পর তারপর তারা তাদের যে আনুষ্ঠানিক সিদ্ধান্ত সেটি জানাবেন। আজকে কিন্তু যেহেতু শুনানির দ্বিতীয় দিন, এই শুনানির দ্বিতীয় দিনে মোট 20টি আসনের 20টি সংসদীয় আসনের যে সকল দাবি রয়েছে, যে সকল আপত্তি রয়েছে, সেগুলো নিষ্পত্তির জন্য শুনানি আজকের এই দ্বিতীয় দিনে। এবং এখানে সকালে আমরা দেখেছি যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3 অঞ্চলের মোট 7টি সংসদীয় আসন, সেই 7টি সংসদীয় আসনের যে শুনানি, দাবি আপত্তির যে নিষ্পত্তি সেটি হয়ে গেছে। এবং এরপর এখন এই মুহূর্তে বিরতি চলছে। বিরতির পর আরও বেশ কিছু অঞ্চল রয়েছে, এখানে পিরোজপুর রয়েছে, ঝালকাঠি রয়েছে এবং বরগুনা রয়েছে, পার্বত্য চট্টগ্রাম রয়েছে। সেগুলোর যে 13টি আসন রয়েছে সেগুলো নিয়ে শুনানি হবে এবং সেগুলোর যে দাবি আপত্তি রয়েছে সেগুলোর নিষ্পত্তি হবে। ইশরাত, ধন্যবাদ আপনাকে তানভীর। আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, পিস্তল ও শটগান উদ্ধার করলে 50,000, চায়না রাইফেল 1 লাখ, এসএমজি 1.5 লাখ, এলএমজি 5 লাখ ও প্রতি গুলির ক্ষেত্রে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। রাস্তা বন্ধ করে চলাচলের বিষয়ে গাজীপুরের পুলিশ কমিশনারকে শোকজ করা হবে, ব্যাখ্যা চাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান উপদেষ্টা। আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে। জানান, সুষ্ঠু নির্বাচন নির্ভর করে জনগণ এবং রাজনৈতিক দলের উপর। তারা নির্বাচনমুখী হলে অনেক সমস্যা কমে যাবে। ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন একটা পিস্তল উদ্ধার করে দিতে পারি, মানে যেহেতু আপনারা তো নিজেরা আইনা দিতে পারবেন না, আপনি কারো মাধ্যমে খবর দিলেন, ওখান থেকে পিস্তলটা যদি উদ্ধার হয় তো 50,000 টাকা পাবেন। কানের ক্ষেত্রেও 50,000, চায়না রাইফেলের ক্ষেত্রে 1 লক্ষ, এসএলে 5 লাখ, আর গুলি মানে প্রতিটি রাউন্ডের জন্য 500 টাকা করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে পলিটিক্যাল পার্টিগুলি নির্বাচনমুখী হয়ে যাবে এবং সবার সাহায্য এবং সহযোগিতায় আমরা একটা সুস্থ শান্তিপূর্ণ নির্বাচন তাড়াতাড়ি উপহার দিতে পারবো। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 7 দিনের রিমান্ডে নিতে আবেদন জানিয়েছে পুলিশ। এরই মধ্যে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে তাকে। গতরাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানবো আমার সহকর্মী আশিক মাহমুদের কাছ থেকে। আশিক, শুনতে পাচ্ছেন অবশ্যই, রিমান্ডের শুনানি কোন পর্যায়ে রয়েছে এখন? মামলার সুনির্দিষ্ট ধারাগুলো আসলে কি? রিমান্ডের শুনানি এখনো শুরু হয়নি। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে তদন্ত কর্মকর্তা। এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি, আফ্রিদিকে নিয়ে সিআইডির যে তদন্ত কর্মকর্তা সিআইডি অফিস থেকে রওনা হয়েছে মালিবাগ থেকে, তিনি এখনও আদালত চত্বরে এসে পৌঁছাননি, এখনও পথের মধ্যে রয়েছেন বলে আমরা জানতে পেরেছি এই টিমটি। এবং তারা ইতিমধ্যে কাগজ পাঠিয়েছে জিআর শাখায়, সেই সূত্রে আমরা জানতে পেরেছি তাকে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে এবং এই 7 দিনের রিমান্ডের ওপরই আদালতে শুনানি হবে। এবং আমরা ধারণা করছি দুপুরের মধ্যেই এই শুনানি শুরু হবে এবং দুপুরের মধ্যেই শেষ হবে। তখন বলা যাবে আসলে এই রিমান্ড শুনানির পরে আদালত তার কয়দিনের রিমান্ড মঞ্জুর করলো এবং আদালত কি আদেশ দিলেন তার উপর নির্ভর করবে মামলার পরবর্তী বিষয়। তবে একটু জানাতে চাই যে তাকে গতকাল বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ি থানার একটি জুলাই আগস্টের একটি গণহত্যার মামলা আছে তার বিরুদ্ধে। জুলাই আগস্টের যাত্রাবাড়ি থানার সেই মামলার তিনি 11 নম্বর আসামি এবং এই মামলার শেখ হাসিনা 1 নম্বর আসামি, আসাদুজ্জামান খান কামাল অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী 2 নম্বর আসামি এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি 3 নম্বর আসামি। এবং এই মামলায় এই তৌহিদ আফ্রিদির বাবা নাসিরউদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান, তিনিও এই মামলার আসামি, তিনিও কিন্তু এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। একটু জানাতে চাই, এই যে তৌহিদ আফ্রিদি যাকে গ্রেপ্তার করা হয়েছে, অত্যন্ত আলোচিত একজন ইউটিউবার, বিভিন্ন সময় নানান কারণে আলোচিত সমালোচিত হয়েছেন। ডিবি প্রধান হারুনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, হারুনকে তিনি চাচা বলে সম্বোধন করতেন। এই সব কিছু মিলিয়ে তাকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে, তাকেই কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে। আমরা অপেক্ষা করছি হয়তো কিছুক্ষণের মধ্যেই তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হবে এবং একটু পরেই সেই শুনানি শুরু হবে। ধন্যবাদ আপনাকে আশিক। ফেব্রুয়ারিতে ভোট দিতে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। নির্বাচন কমিশন তারিখ ঘোষণা করেছে। তাদের প্রত্যাশা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
সকালে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে সঠিক ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, তারা সে সময় পালিয়ে গিয়েছিল। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এ সময় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন ও দোয়া করা হয়। একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোটের মাধ্যমে কেবল বাংলাদেশের মানুষ তারা গণতন্ত্র ফিরে পেতে পারে। তারা তাদের ইচ্ছামতো ৩০০ প্রতিনিধি নির্বাচিত করবে এবং এটা বুঝতে হবে এই প্রতিনিধিরা কিন্তু কোনো চিরস্থায়ী বন্দোবস্তে আসতে পারবে না, তারা একটি নির্দিষ্ট সময়ের জন্য আসবে। মিয়ানমারের রাখাইনে ভয়াবহ রোহিঙ্গা দমন পীড়নের ৮ বছর আজ। দিনটি স্মরণে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উখিয়ার ১ ও ৪ নম্বর ক্যাম্পে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, রাখাইনে বর্তমানে আরাকান আর্মি হত্যা ও নির্যাতন চালাচ্ছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত না করলে প্রত্যাবাসন সম্ভব নয়। যারা রাখাইনে আছে তারাও পালিয়ে আসছে। রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত আকারে, ফলে অনেকেই অপরাধে জড়িয়ে পড়ছে। সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ দেওয়ার দাবি জানান রোহিঙ্গারা। ২০১৭ সালের ২৫শে আগস্ট মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন অঞ্চলের মংডু, বুচিতং ও রসেথং এলাকায় রোহিঙ্গাদের উপর নির্বিচারে হত্যা ও নির্যাতন শুরু করে। সে সময় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। আরে বর্মার জালেম সরকারে মারি দড়ি হাড়ি জুলুম করি এখন জুলুমের সীমা ছাড়া জুলুম করি আর ধুঁড়া দিয়ে আর নিজে আগে কিন্তু আর ধুঁড়া দিয়ে দেয়। আর প্রত্যেকজন আসতে চেষ্টা করিলে আর ইন্টারন্যাশনাল কমিউনিটি আর আসতে ইউনলা আর যদি বেগুন যদি কোলাবরেট করি এর আসতে আর যদি হাজ করে যাইতে হইতে গেলে ইনশাল্লাহ আর দেশ দাস্তে আর কি ব্যাক পাই। সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। প্রস্তাবিত আইনে পরিচালকদের সংখ্যা কমানোর পাশাপাশি পারিবারিক আধিপত্য কমানো হবে। নতুন আইনে এক পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক হতে পারবেন না। পরিচালকের মেয়াদ কমিয়ে আনা হচ্ছে অর্ধেকে। ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠায় আইন সংশোধনের কারণ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে আইন সংশোধনের পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন। গত 1.5 দশকে সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে ব্যাংকিং খাতে। বেশিরভাগ অনিয়মের মূলে রয়েছে পরিচালনা পর্ষদের হস্তক্ষেপ এবং পারিবারিক আধিপত্য। এ খাতে শৃঙ্খলা ফেরাতে নানামুখী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই অংশ হিসেবে সংশোধন করা হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। প্রস্তাবিত আইনে সবচেয়ে বেশি পরিবর্তন আনা হচ্ছে পরিচালনা পর্ষদে। পরিচালকের সংখ্যা 20 থেকে কমিয়ে নামিয়ে আনা হচ্ছে 15 জনে। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক হবেন 8 জন। একই পরিবার থেকে 2 জনের বেশি পরিচালক হতে পারবে না। টানা 6 বছরের বেশি কেউ পর্ষদ সদস্য থাকতে পারবে না। ব্যাংকের চেয়ারম্যান হবেন স্বতন্ত্র পরিচালক। পরিবারের সংজ্ঞায় যুক্ত হচ্ছে শ্বশুরপক্ষ। বাদ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃত ঋণখেলাপির বিধান। বোর্ডের যে সাইজটা আছে সেটাকে কিভাবে একটা অপটিমাম সাইজে নিয়ে আসা যায় এবং বোর্ডের মেয়াদটার একটা সীমারেখা তৈরি করা এবং বোর্ডের মধ্যে পরিবারের অংশগ্রহণটাকে নিয়ন্ত্রণ করা, এগুলোই আমাদের মূল উদ্দেশ্য। এবং আলটিমেটলি এইটা যদি আমরা নিতে পারি তাহলে যে কর্পোরেট সুশাসন যেটা বলছি ব্যাংকিং এতে সেটা আসবে। ব্যাংক কোম্পানি আইন সংশোধনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বলছেন, এর মাধ্যমে পরিচালনা পর্ষদে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। তবে স্বতন্ত্র পরিচালকদেরও জবাবদিহিতার ব্যবস্থা থাকতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। পরিচালনা পর্ষদে পারিবারিক আধিপত্য কমানো এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, স্বাধীন স্বতন্ত্র পরিচালক নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালনা করার ব্যাপারে একটা ভারসাম্য, জবাবদিহিতা এবং স্বচ্ছতা এগুলো নিশ্চিত করার কথা মাথায় রেখেই পরিবর্তনগুলো আনা হচ্ছে। আমি বলতে যে ইন্ডিপেন্ডেন্ট সংখ্যাগুলি শুধু বেশি রাখলো তাই না, এবং তাদেরকে কিন্তু লায়াবল করতে হবে যদি কোনো ধরনের ভুল সিদ্ধান্ত হয় বা অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত কোনো ভুল সিদ্ধান্ত হয় বা খারাপ সিদ্ধান্ত। ওরা যদি সব আমার নিজেদের লোক হয় তাহলে আপনি কি করবেন? সুতরাং শুধু নাম্বার বাড়াইলে হবে না, তাদেরকে অ্যাকাউন্টেবল করারও ব্যবস্থা রাখতে হবে। শুধু আইন করে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো যাবে না, এজন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। পলিটিক্যাল কমিটমেন্ট যদি না থাকে আপনি এইগুলো কোনোটা করে আটকে রাখতে পারবেন না, যে পলিটিক্স উইল পেনিট্রেট।
আপনি চান নৈতিক পরিবর্তন, কিন্তু সে পরিবেশ ক্রিয়েট করলেন। সুতরাং মানুষ তো অনৈতিক পরিবেশের মধ্যে অনৈতিক কাজকর্মগুলো বেশি করে। তো সুতরাং আপনাকে পরিবেশ ক্রিয়েট করার জন্য এগুলো হেল্পফুল হবে ডেফিনেটলি। ভালো শক্তিশালী আইন হচ্ছে প্রাথমিক পদক্ষেপ, এটা ছাড়া হবে না। আপনি ভালো লোক আছে কিন্তু আইনের দুর্বলতা আছে, ও তো কিছুই করতে পারবে না তারা। তো সেই জন্য দুটাই দরকার, এবং তার পরবর্তীতেও আছে রাজনৈতিক সদিচ্ছাটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এখানে নিরপেক্ষভাবে আইনের মতো করে আইন চলতে দেওয়া। প্রস্তাবিত ব্যাংক কোম্পানি আইন কার্যকর হলে অনিয়ম কমিয়ে আনার পাশাপাশি ঋণ জালিয়াতি কমবে বলেও মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি স্কুলের মাঠ বেচাকেনার খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন করার পর ঘটনা ফাঁস হয়। এর আগেও 4 বার আবেদন খারিজ হয়। জানাজানির পর ঘটনা তদন্তে নেমেছে দুদক। নেপথ্যে সংঘবদ্ধ চক্র জড়িত বলে সন্দেহ বিশেষজ্ঞদের। সরকারি স্কুলের মাঠে দুদকের টিম। এই মাঠটি গোপনে বেচাকেনা হয়েছে এমন খবরের সত্যতা যাচাইয়ে আসেন তারা। স্কুল কর্তৃপক্ষের সাথে বৈঠক এবং নথিপত্র পরীক্ষা করে মিলেছে বেশ কিছু অনিয়ম অসঙ্গতি। অলরেডি একটা যে সিএস খতিয়ান থেকে বিএস খতিয়ানে চলে যাওয়ার, সেটার প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রাথমিকভাবে প্রতীয়মান হয় আমাদের কাছে। 147 বছরের প্রাচীন ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের নারীদের অন্যতম সেরা বিদ্যাপীঠ। ফলাফলেও প্রায় প্রতি বছর থাকে শীর্ষে। স্কুল সীমানার ভেতরের 15 কাঠা আয়তনের খেলার মাঠটি নিজেদের কেনা দাবি করে একটি পক্ষ সম্প্রতি ভূমি অফিসে নামজারির আবেদন জানালে চাঞ্চল্য সৃষ্টি হয়। 2006 সালে 3,96 লাখ টাকায় মাঠটি তারা কিনেছে বলে দাবি করে। স্কুল কর্তৃপক্ষের দাবি মাঠটি সরকারি সম্পত্তি, তার উপর আরেক পক্ষের সাথে মামলা চলছে। এর মধ্যেই বেচাকেনার খবরে বিস্মিত তারা। নাম জারি করানোর জন্য বা দখল নেওয়ার জন্য যিনি চেষ্টা করতেছেন, সেটা নাম জারি করার ব্যাপারেও আমাদের কোডের একটা নিষেধাজ্ঞা আছে। আমাদের মাঠটা যেরকম দখল হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে মেনে নিতে পারছি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা খাস্তগীর মেয়েরা যেখানে আছে আমরা ছুটে চলে আসবো, ওই মাঠটা আমরা দখল করতে দিব না। ওরা কোনো একটা ভুয়া কাগজপত্রের মাধ্যমে চেষ্টা করতেছে এটাকে দখলে নেওয়ার জন্য। আমরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা আমরা এই বিষয়ে ঐক্যমতে আছি যে আমাদের এই জায়গা আমরা কখনো ব্যাহত হতে দিব না। সরকারি সম্পত্তি বেচাকেনার নেপথ্য থেকে দলিলে এবং জরিপে ভুলের কারণ কি, এসব তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের তাগিদ এই আইনজীবীর। মামলা চলাকালীন অবস্থায় কিভাবে রেজিস্ট্রি হলো এবং রেজিস্ট্রি যারা কিনেছে নামমাত্র মূল্য দিয়ে এই শত কোটি টাকার সম্পদ, কিভাবে এটা বেচা বিক্রি হলো, এটা সাব রেজিস্ট্রি অফিস, এসসি ল্যান্ড, ভূমি অফিস সবাই সম্পৃক্ত। এর আগেও 4 বার স্কুলের মাঠটি নামজারির আবেদন খারিজ করে ভূমি অফিস। ওনারা যতবারই আবেদন করুক না কেন, এখন বর্তমান পরিস্থিতিতে আবেদনগুলোকে আমরা খারিজ করে দিচ্ছি আর কি। এবং আমি জয়েন করার পূর্বেও ওরা আরেকটা আরিফুল ইসলাম নামে আরেকটা আবেদন এসেছিল, সেটাও খারিজ হয়ে গিয়েছে। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।